রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কত অসাধারণ কবিতা আছে, কিন্তু সোনার তরীর মতো রহস্যময় আর শক্তিশালী কবিতা খুব কমই আছে। 1894 সালে লেখা এই কবিতাটা শিল্প, অমরত্ব আর শিল্পীর নিজের ভাগ্য নিয়ে এমন সব প্রশ্ন তুলে ধরে যা আজও আমাদের ভাবায়। আসুন আজ আমরা এই কবিতার গভীরে ডুব দিই। আচ্ছা, আমাদের জীবনের যে কাজ, আমাদের সৃষ্টি, শিল্প, এগুলোর আসল দামটা কি? যদি আমাদের তৈরি করা জিনিসগুলো যুগ যুগ ধরে টিকে থাকে, তাহলে যে তৈরি করল, মানে স্রষ্টা, তার নিজের জায়গাটা কোথায়? এই কঠিন প্রশ্নটাই কিন্তু সোনার তরী কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে। কবিতাটা শুরুই হচ্ছে একটা ভারী থমথমে দৃশ্য দিয়ে। একবার ভাবুন, নদীর তীরে একজন কৃষক একা বসে আছে। তার সামনে তার সারা জীবনের ফসল, সোনালি ধানের বিশাল স্তূপ। কিন্তু আকাশের দিকে তাকালেই মনটা কেমন করে ওঠে। ঘনিয়ে আসছে বর্ষার কালো মেঘ। চারদিকের অবস্থাটা একবার কল্পনা করুন। কৃষক একদম একা, আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, আর ওদিকে নদীর জলও কিন্তু ফুলে ফেপে উঠছে। এই ছবিটা দেখলেই একটা গভীর সংকট আর অসহায়তার অনুভূতি হয়। কৃষকের সারা জীবনের পরিশ্রম আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। আর এই একটা লাইনেই কবি আমাদের কবিতার মূল প্রতীকের সাথে পরিচয় করিয়ে দেন। কৃষক বলছে তার চারপাশ তার নিজের সোনালি ধানে ভরে গেছে। কিন্তু এই ধানটা শুধু সাধারণ কোনো শস্য নয়, এর মানে আরও অনেক গভীর। এই সোনার ফসলই হল তার সারা জীবনের সাধনার ফল। তো এই সোনার ধান জিনিসটা আসলে কি? এটাই হলো একজন মানুষের সারা জীবনের কর্মফল, তার সৃষ্টি, তার শিল্প, তার সব অর্জন। একটা মানুষ যা কিছু তিল তিল করে সারা জীবন ধরে গড়ে তোলে, সেটাই তার সোনার ধান। ঠিক এই রকম একটা ভয়ঙ্কর মুহূর্তে যখন কৃষকের সব সৃষ্টি প্রায় ধ্বংস হতে চলেছে, তখনই দেখা যায় দূর থেকে একটা নৌকা এগিয়ে আসছে, একটা সোনার তরী, আর সেটা বেয়ে আনছে এক অপরিচিত মাঝি। এই মাঝি আবার গান গাইতে গাইতে এগিয়ে আসছে, কিন্তু তার পরিচয়টা সম্পূর্ণ রহস্যে ঢাকা। সে কি বাঁচাতে এসেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তার? তার আগমনটা একই সাথে আশা আর আতঙ্ক দুটোই তৈরি করে। এই প্রশ্নটাই তো কবিতার আসল রহস্য। কে এই মাঝি? তার এই সোনার তরীটাই বা কিসের প্রতীক? চলুন দেখা যাক এর কি কি দারুণ ব্যাখ্যা হতে পারে। অনেকেই মনে করেন এই মাঝি হলো আসলে কাল বা সময়, যা আমাদের সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। আবার কেউ ভাবেন এটা হলো মহাকাল, যা শুধু সেরা সৃষ্টিগুলোকেই ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখে। কিছু ব্যাখ্যায় তাকে ঈশ্বরের দূত, এমনকি স্বয়ং মৃত্যু বলেও মনে করা হয়। কৃষক তো আর দেরি করে না, মাঝিকে অনুরোধ করে তার সব সোনার ধান নৌকায় তুলে নেওয়ার জন্য। আর মাঝি তাতে রাজিও হয়ে যায়। যখন সব ফসল নৌকায় তোলা শেষ, তখন কৃষক মাঝির কাছে তার শেষ সম্বলটুকু চায়। ফসল তো বাঁচল, কিন্তু এবার কৃষকের নিজের পালা। সে আকুতি করে মাঝিকে বলে, আমার তো আর কিচ্ছু নেই, এবার দয়া করে আমাকেও তোমার নৌকায় তুলে নাও। কিন্তু উত্তরটা আসে একেবারে বজ্রপাতের মতো। নৌকার ভেতর থেকে ভেসে আসে এক নির্মম কথা, ঠাই নাই ছোট সে তরী। এই দুটো শব্দই যেন কৃষকের সব আশা এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। নৌকায় তার ফসলের জায়গা হয়েছে, কিন্তু তার নিজের জন্য কোনো জায়গা নেই। আর ঠিক এইখানেই আমরা কবিতাটার আসল এবং সম্ভবত সবচেয়ে কঠিন সত্যিটার মুখোমুখি হই। মহাকাল বা সময় শুধু মানুষের সৃষ্টিকে গ্রহণ করে, স্রষ্টাকে নয়। শিল্প হয়তো অমরত্ব পায়, কিন্তু শিল্পী নিজে নশ্বর। এই ভাগাভাগিটাই দেখুন, এটাই তো কবিতার মূল কথা। সোনার ফসল মানে সৃষ্টিকে নিয়ে যাওয়া হলো ভবিষ্যতের দিকে, আর পেছনে পড়ে রইল একলা কৃষক, অর্থাৎ স্রষ্টা নিজে। এই বিচ্ছেদটা করুন, কিন্তু হয়তো এটাই সত্যি। এবার আসা যাক একদম শেষ দৃশ্যে। ভাবুন একবার সেই ছবিটা। ভরা নৌকা কৃষকের সারা জীবনের অর্জন নিয়ে চলে যাচ্ছে, আর কৃষক একা দাঁড়িয়ে আছে সেই শূন্য নির্জন নদীর তীরে। তার সারা জীবনের কাজ বেঁচে গেল, অমর হয়ে গেল। কিন্তু যে মানুষটা এই কাজটা করল, সে নিজেই পরিত্যক্ত। তার অস্তিত্বের যেন তার সৃষ্টির কাছেই কোনো দাম রইল না। আর কবিতাটা শেষ হয় ওই ভয়ঙ্কর লাইনটা দিয়ে। কৃষকের যা কিছু ছিল, তার সবটুকু সত্তা, তার পরিচয়, সবই যেন ওই সোনার তরী কেড়ে নিয়ে চলে গেল, তার নিজের আর কিছুই বাকি রইল না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, তাই না? যদি আমাদের সৃষ্টি আমাদের চেয়েও বেশি দিন বেঁচে থাকে, তাহলে স্রষ্টার আসল উত্তরাধিকারটা কি? তার পরিচয় কি শুধু তার কাজের মধ্যেই আটকে থাকে, নাকি এর বাইরেও তার কোনো অস্তিত্ব আছে? সোনার তরী আমাদের এই চিরন্তন প্রশ্নের সামনে একাদার করিয়ে দিয়ে যায়।